বন্ধুরা, ফোকাস মুভিটিতে দেখানো হয়েছে যে রাস্তাঘাটে চলতে ফিরতে কিভাবে অত্যন্ত সহজে আমাদের সাথে চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে। এই গল্পে বেশ কিছু চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল দেওয়া আছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে, আর তার সঙ্গে রয়েছে অসাধারণ সব টুইস্ট। চলুন এই মনস্তাত্ত্বের খেলায় হারিয়ে যাই। কাহিনীর শুরুতেই আমরা নিকি নামের এক যুবককে দেখতে পাই। সে একটি 5 তারা হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখনই তার কাছে জেস নামের এক মহিলা আসে। জেস তাকে অনুরোধ করে কিছুক্ষণের জন্য যেন সে তার বয়ফ্রেন্ডের ভান করে, কারণ একজন লোক তাকে খারাপ নজরে দেখছে এবং তার পিছু নিয়েছে। এই কথা শুনে নিকি রাজি হয়ে যায়, কিন্তু আসলে জেসের মূল পরিকল্পনা ছিল নিকিকে লুট করা। এরপর তারা একটি রুমে গিয়ে ঘনিষ্ঠ হয়। তখনই সেখানে সেই মহিলার স্বামী চলে আসে। তাদের এই অবস্থায় দেখে সে নিকের দিকে বন্দুক তাক করে। নিকি বন্দুক দেখে বলে, গুলি চালাও। তখন জেস বলে যে তারা ধরা পড়ে গেছে, তাদের প্ল্যান ফেল হয়েছে। নিকি তখন জানায় সে তাদের প্ল্যানের ব্যাপারে আগে থেকেই জানত, এবং তারা যে তাকে লুট করার জন্যই এই নাটক করেছে সেটাও সে জানত। নিকি তাদের বলে চুরি করলে ততক্ষণ পর্যন্ত কাউকে কিছু বলা যাবে না যতক্ষণ না তা সফল বা সাকসেস হয়। সফল হবার আগ পর্যন্ত মিথ্যা বলেই যেতে হবে। আসলে এই নিকি কোনো সাধারণ লোক ছিল না, সে ছিল বিখ্যাত একজন পেশাদার চোর। আর জেস ছিল ছোটখাটো চোর, যে মানুষের ওয়ালেট বা ছোটখাটো ব্রেসলেট ও আংটি চুরি করত। নিকি এরপর জেসকে বলে একজন ভালো চোর হতে হলে তাকে অনেক কিছু শিখতে হবে। এরপর নিকি জেসকে অনুসরণ করে এবং বুঝতে পারে যে জেসের মধ্যে কিছু প্রতিভা আছে। সে তাকে শেখায় কিভাবে মানুষকে হিপনোটাইজ করে বা অন্যমনস্ক করে তার সবকিছু চুরি করতে হয়। এরপর সে তার সঙ্গে এটা প্র্যাকটিক্যালি করে। মানুষের কাছ থেকে কিছু চুরি করতে গেলে সবার প্রথমে তার মনোযোগ বা ফোকাস অন্যদিকে সরাতে হবে। যখন মনোযোগ অন্যমনস্ক হবে তখনই তুমি তার জিনিসটি নিতে পারবে। কিছুদিন কেটে যায়, তারা দুজনে আবারও সাক্ষাৎ করে। জেস তাকে অনুরোধ করে সে যেন নিকির সঙ্গে চুরি করে এবং একজন পেশাদার চোর হয়ে ওঠে। নিকি প্রথমে রাজি হয়নি, কিন্তু অনেক অনুরোধের পর সে তাকে তার টিমে নেয়। এরপর সেখানে হোস্ট নামের একটি লোক আসে, যে ছিল নিকিদের টিমেরই সদস্য। হোস্ট জেসকে তাদের টিমে স্বাগত জানায়। এরপর তারা খুনসুটি করে। নিকিদের একটি বড় টিম ছিল যাদের কাজ ছিল চুরি করা। এরপর তারা একটি বাজারের মতো এলাকায় যায়। সেখানে তারা টিম বানিয়ে চুরি করবে। একজন চুরি করবে আর সেই মাল অন্যজন নিয়ে যাবে। আসলে এটা ছিল জেসের জন্য একটি পরীক্ষা, জেস আসলে কতটা দক্ষ এবং তাদের টিমে আসার যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য। দেখা যায় জেস তার কাজ খুব সুন্দরভাবে পালন করেছে। এখানে তাদের একটি কৌশল ছিল মানুষকে কিভাবে বোকা বানানো যায়। এরপরের দৃশ্যে দেখা যায় নিকি জোরে জোরে জেসের উপর চিৎকার করতে থাকে। আসলে এটা ছিল জেস জানত না। নিকি যখন জেসের উপর চিৎকার করতে থাকে তখন সেখানে উপস্থিত সবার মনোযোগ নিকির দিকে চলে যায়। এই সুযোগে নিকির টিমের লোকেরা তাদের ব্যাগ চুরি করে নিয়ে যায়। নিকির কাজ ছিল মানুষের মনোযোগ আটকানো, আর টিমের লোকের কাজ ছিল জিনিসপত্র চুরি করা। শহরের যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে সবখানে চুরি হতে থাকত। কেউ টিম বানিয়ে কাজ করত, আবার কেউ একাই কাজ করত। এরা মানুষের কাছ থেকে ক্রেডিট কার্ড চুরি করত এবং 1 সেকেন্ডের মধ্যে সব ডেটা কপি করে নিত। যার কাছ থেকে এটিএম কার্ড চুরি করা হতো সে বোঝার আগেই সেখানে আবার রেখে দেওয়া হতো, কারণ যার এটিএম সে যদি বুঝতে পারত তার কার্ড চুরি হয়েছে তবে কর্তৃপক্ষ 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ব্লক করে দিত এবং তারা সেই এটিএম থেকে একটি টাকাও পেত না। তারা এটিএম মেশিনের ওপরে একটি নকল এটিএম মেশিন লাগিয়ে রাখত, যার নাম ছিল স্কিমার মেশিন। এই মেশিনটি মানুষের কার্ডের সব ডেটা কপি করে রাখত। তারা এই ডেটা ব্যবহার করে পরবর্তীতে এটিএম থেকে টাকা তুলে নিত। এরপর দেখা যায় জেস নিকিদের আড্ডাখানায় চলে গেছে, যেখানে তারা চুরি করার পরে সব জিনিসপত্র রাখত। তাদের টিমে মোট 13 জন লোক আছে। এদের মধ্যে কাউকে পুলিশ ধরে নিয়ে গেলে তারা পুলিশকে ঘুষ দিয়ে ছাড়িয়ে আনে। চুরি পরে যে যত টাকা ইনকাম করেছে সেগুলো ভাগাভাগি করে নেয়। সেখানে একটি হার জেসের খুব পছন্দ হয়। নিকি তখন বলে চুরির কোনো জিনিসপত্র তাদের কাছে রাখা যাবে না। যদি কোনো জিনিস তাদের কাছে রাখা হয় তবে তারা ফেঁসে যাবে। ধীরে ধীরে তারা দুজনে দুজনকেই পছন্দ করতে শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায় ফারহাদ আর জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করছে। তখন ফারহাদ হার্ট অ্যাটাকের অভিনয় করে। এটা ছিল তাদের একটি চাল, মানুষের মনোযোগ আটকানোর জন্য। ফারহাদ যখন অভিনয় করে তখন জেস চিৎকার করে মানুষের সাহায্য চাইতে থাকে। সঙ্গে সঙ্গে সবার মনোযোগ সেই দিকে চলে যায়। এই সুযোগে তাদের টিমের লোকেরা সবার ওয়ালেট, ঘড়ি, মোবাইল এগুলো চুরি করতে থাকে। তারা মোটামুটি মানুষের মনস্তত্ত্ব জানত এবং কিভাবে মনোযোগ অন্যদিকে সরানো যায় তা খুব ভালোভাবে রপ্ত করেছিল। জেস একজন বয়স্ক লোকের হাত থেকে একটি ঘড়ি চুরি করে ফারহাদের পকেটে ঢুকিয়ে দেয়। সেখানে হোস্ট বসেছিল, সে একজনের ওয়ালেট চুরি করে নিজের পকেটে ঢুকিয়ে দেয়।
সবাই চুরি করার পর নিকি তাদের জানায় গত এক সপ্তাহে যতগুলো চুরি করেছে এবং সবকিছুর খরচ নিয়ে তাদের কাছে মোট $1.2 মিলিয়ন বা $1.2 মিলিয়ন আছে। এটা শোনার পর সবাই খুব খুশি হয়ে যায়। নিকি তাদের সবাইকে বলে তারা সবাই তাদের হিসাব মতো টাকা পেয়ে যাবে। সেই রাতে তারা বেশ কিছু সময় এনজয় করে। এরপর তারা যে যার মতো আলাদা হয়ে যায়। পরের দিন হোস্ট নিকিকে সেই $1.2 মিলিয়ন দিয়ে দেয়। এরপর তাকে বলে যেন সে এই টাকা জুয়ায় না খেলে। এরপর নিকি আর জেস একটা ম্যাচ দেখতে যায়। আসলে তারা এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখছিল। বন্ধুরা, আপনার প্রিয় টিম আর্জেন্টিনা জেনে ভালো লাগলো। যাই হোক, এরপর তারা ম্যাচ দেখতে দেখতে একটি সিদ্ধান্ত নেয় যে তারা একটি খেলা খেলবে। যে সঠিক বলতে পারবে সেই জিতবে। তখন নিকি একটি লোককে দেখিয়ে বলে ওই লোকটা কি ক্যাচ ধরতে পারবে। সেই যদি ক্যাচ ধরতে পারে তাহলে সে হেরে যাবে, আর যদি না ধরতে পারে তাহলে সে জিতে যাবে। তো সেই লোকটা ক্যাচটা ধরতে পারেনি, এর জন্য নিকি এখানে জিতে যায়। এরপর তারা একটি মেয়েকে নিশানা করে। এই মেয়েটি স্টেডিয়াম থেকে বাইরে বের হবে। তখন তাকে পেছন থেকে কতজন দেখবে সেটা তাদেরকে বলতে হবে। তাদের দুইজনের মধ্যে কেউ যদি সঠিক উত্তর বলে দেয় বা কেউ যদি তার আশেপাশে থাকে তাহলে সে $10 জিততে পারবে। তাদেরকে কিছু সময় ধরে একজন চাইনিজ লোক নোটিস করছিল। সেই চাইনিজ লোকটা বলে সেও তাদের সঙ্গে খেলবে। এই চাইনিজ লোকটার নাম হল লি ই হোয়ান বা লি ই হোয়াং। নিকি তখন রাজি হয়ে যায়। তখন নিকি বলে এই মেয়েটাকে 3 জন লোক পেছন ফিরে দেখবে। মিস্টার লি বলে 5 জন লোক দেখবে। জেস বলে 8 জন দেখবে। মেয়েটি যখন স্টেডিয়াম থেকে বাইরে বেরোচ্ছিল তখন দেখা যায় 7 জন লোক তাকে দেখেছে। তখন জেস জিতে যায়, কারণ সে খুব কাছাকাছি উত্তর দিয়েছিল। তারা দুজনে হেরে যাওয়ার পর তাকে $10 করে দিয়ে দেয়। এরপর তারা দুজনে খেলার ব্যাপারে $1000 বাজি ধরে। জেস বলে সে খেলার ব্যাপারে কিছুই জানে না, তাই সে এখানে বাজি ধরবে না। নিকি বলে একটু পরেই এই ম্যাচে পেনাল্টি হবে, কিন্তু লি বলে পেনাল্টি হবে না। তখন দেখা যায় এই ম্যাচে লি হেরে যায়। এরপর $1000 তাকে দিয়ে দেয়। এরপর তারা $5000 একটা বাজি ধরে। নিকি বেশ কিছু সময় ধরে ভাবে সে খেলবে কি খেলবে না। এরপর সে খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তো অলরেডি $1000 জিতে নিয়েছে। মানুষের লোভ মানুষকে বরবাদ করে দেয়। এরপর সেই লোকটা বলে খেলোয়াড় বল ধরে দৌড়বে, কিন্তু বলটা ছুঁড়ে মারবে না। আর সেটাই হয়, খেলোয়াড় বল ধরে দৌড়ায় কিন্তু ছুঁড়ে মারে না। এরপর নিকি $5000 হেরে যায়। এরপর নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল, তখন লোকটি বলে সহজ একটা গেম খেলবো, খেলোয়াড় বলটা গোলে ছুঁড়ে মারবে, যদি গোল হয় তাহলেই নিকি জিতে যাবে। কিন্তু দেখা যায় এবারও নিকি জিততে পারে না এবং $10,000 হেরে যায়। নিকি যত হারে ততই সে রেগে যায়। এবারে সে $50,000 বাজি ধরে। সে বলে খেলোয়াড় বল ধরে দৌড়বে না, কিন্তু কিক মারবে। দেখা যায় সে এবারও হেরে যায়। খেলোয়াড়টা বল ধরে দৌড়ায় কিন্তু কিক মারে না। জেস তাকে বোঝায় যে জুয়া খেলা বন্ধ করো, এখান থেকে চলে যাও, কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না। সে রেগে $1,00,000 বাজি ধরে। আর নিকি বলে খেলোয়াড়টা ক্যাচ ধরবে না, ক্যাচ ছেড়ে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। সে যত হারে ততই রেগে যায়। ধীরে ধীরে সে বাজি বাড়াতে থাকে। সে যে টাকাগুলো দিয়ে বাজি ধরেছিল সেগুলো তার একার টাকা নয়, টিমের সবার। সে যদি এরকমভাবে সব টাকা হেরে যায় তাহলে তার টিমকে কিভাবে টাকা দেবে। এই কারণে জেস তাকে বোঝানোর অনেক চেষ্টা করে এবং এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু সে জেসের কোনো কথাই শোনে না। সে তার নিয়ন্ত্রণ করতে না পেরে আবারও বাজি ধরতে শুরু করে। এরপর সে $1 মিলিয়ন বাজি করে। যার তাসের নম্বর যত বেশি হবে সেই বাজিতে জিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। তার তাসের নম্বর কম আসে। নিকি এবার কি করবে কিছুই বুঝতে পারে না। তার কাছে যত টাকা ছিল সব হেরে যায়। এরপর সে আবার রেগে যায় এবং আরও $2 মিলিয়ন বাজি ধরে। শর্ত হচ্ছে মাঠে যত খেলোয়াড় আছে তাদের মধ্য থেকে একজনের জার্সি নম্বর লি মনে রাখবে। এরপর সেই নম্বরটা নিকি নিজে বলে দেবে। খেলাটা আরও মজাদার করার জন্য বলে নিকি নিজে এই নম্বরটা বলবে না, নম্বরটা বলবে জেস। লিও এটা শুনে ভাবে সে খুব সহজেই এটা জিততে পারবে। তো সে দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একজন খেলোয়াড়কে বেছে নেয়। আর নিকি জেসকে বলে তার মনের মধ্যে যে নম্বরটা আসবে সে যেন সেই নম্বরটাই তাকে বলে দেয়। বন্ধুরা, এতটুকু পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এরপর জেস বলে সে পারবে না, তার ভয় লাগছে। নিকি তাকে শান্ত করে এবং বলে তার মনে যেটা বলবে সে যেন সেই নম্বরটাই বলে দেয়। এরপর জেস মাঠের মধ্যে থাকা একজন খেলোয়াড়কে বেছে নেয়। এরপর সে 55 মানে 55 নম্বরটা বলে।
সে যখন এই নম্বরটা বলে তখন লিও বলে সে ঠিকই বলেছে, তারাই বাজিটা জিতে গেছে। তারা দুজনে $4 মিলিয়ন জিতে নেয়। নিকি যতটা হেরেছিল তার থেকে 3 গুণ টাকা বেশি জিতে যায়। এরপর তারা বাড়তি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এই লিও নামের লোকটি হলো একজন ব্যবসায়ী। তার সামনে যদি কেউ এরকমের অদ্ভুত খেলা খেলে তাহলে সে এরকমের লাখ লাখ ডলার বাজি ধরে। আর নিকি মূলত এখানে এসেছিল তাকে লুট করার জন্যই। নিকির বন্ধু তাকে বলেছিল না টাকা নিয়ে যেন জুয়া না খেলে। আসলে তাদের টিমের সবাই মিলে এই প্ল্যানটা বানিয়েছিল, কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানতো না। তার প্রতিক্রিয়া সেখানে যা ছিল সবকিছুই ছিল আসল। সে যখন জানতে পারে যে এটা তাদের প্ল্যান ছিল তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে নিকিকে জিজ্ঞেস করে সে যদি সব টাকা হেরে যেত তাহলে কি হতো। নিকি বলে সে ততক্ষণ পর্যন্ত বাজি করত যতক্ষণ পর্যন্ত না সে জেতে। এরপর তারা দুজনে আলাদা হয়ে যায়। জেস এটার জন্য মোটেই প্রস্তুত ছিল না। জেস ভেবেছিল তারা দুজনে দুজনকে ভালোবাসে এবং একসঙ্গে জীবন কাটাবে। সে এটা আশা করেনি যে তারা এইরকমভাবে আলাদা হয়ে যাবে। নিকি তাকে ভালোবাসে কিন্তু নিরাপত্তার জন্য আলাদা হয়ে গেছে। তারা যদি একত্রে থাকে তবে ধরা পড়ে যেতে পারে। এরপর 3টি বছর কেটে যায়। দেখা যায় একজন রেসার তার কাছে আসে। এই রেসারের নাম হলো গরিবা গ্যারিগা। সে একজন রেস চ্যাম্পিয়ন। তার কাছে এমন একটা ডিভাইস আছে যেটা গাড়ির পারফরমেন্স বাড়িয়ে দেয়। খুব সহজে অন্য গাড়িগুলোকে বিট করে এগিয়ে যেতে পারে এবং সে খুব সহজে রেসটা জিততে পারে। গরিবা নিকিকে বলে সেই যেন তার অপোনেন্ট মেক এর জন্য এমন একটা ডিভাইস বানিয়ে দেয় যেটা প্রথমে অনেক স্পিড দেবে কিন্তু পরে সেটা স্লো হয়ে যাবে। আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। গরিবা চায় সে যেন এই রেসটা জিতে যায় আর তার যে অপোনেন্ট আছে সে যেন হেরে যায়। এই কাজটা করার জন্য নিকিকে $1 মিলিয়ন দিতে চায়। পিছনে যে বয়স্ক লোকটা ছিল সে নিকিকে পছন্দ করত না এবং সবসময় তাকে ফলো করত। তখন তার একটা প্ল্যান বানায়। কালকে রাতে পার্টিতে গরিবা নিকিকে অপমান করবে, এমনকি ধাক্কা ধাক্কিও হবে যাতে মেক বুঝতে পারে গরিবা নিকির দুশমান। আর এভাবেই মেক ও নিকি বন্ধু হতে পারে। তারা তাদের প্ল্যান মতো কাজ চালিয়ে যায়। পার্টিতে নিকি বলতে থাকে গরিবা একজন চোর, মূলত এইসব কাজ করছিল মেকের নজরে আসার জন্য। তো সে যখন গরিবাকে মারতে যাচ্ছিল তখন সেখানে জেসকে দেখতে পায়। জেস এখন গরিবার গার্লফ্রেন্ড। এটা দেখার পর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে এবং সত্যি সত্যি গরিবাকে মারতে থাকে, কিন্তু তাদের যে প্ল্যান ছিল সেটা সফল হয়। সে মেকের নজরে আসে এবং মেক তাকে পার্টনার বানিয়ে নেয়। নিকি মেককে বলে সে তার গ্যারেজের জন্য এমন একটি ডিভাইস বানিয়ে দেবে যেটা গাড়ির পারফরমেন্স অনেক বাড়িয়ে দিবে। তার বদলে সে $3 মিলিয়ন নেবে। মেক রাজি হয়ে যায়। একদিন নিকি জেসকে দেখা করার জন্য ডাকে। সে জেসকে বলে সে এখনো তাকে ভালোবাসে এবং আবারও আগের মতো হতে চাই। জেস বলে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। সে গরিবাকে ছাড়তে পারবে না। নিকি তখন ফারহাদের সহায়তায় জেসকে তার জীবনে ফিরিয়ে আনার জন্য ফারহাদকে সেই হারতে দেয় যেটি জেস অনেক আগে পছন্দ করেছিল। সে বলে নিকি তোমাকে অনেক ভালোবাসে। তারা যখন আলাদা হয়ে গিয়েছিল তখন নিকি 2 বছর পর্যন্ত কিছুই হয়নি। সে আরে নিফিকে অনেক পরিবর্তন হয়ে গেছে। জেস এটা শোনার পর সিদ্ধান্ত নেয় সে আবার নিকির জীবনে ফিরে আসবে। এরপর তারা দুজনে লুকিয়ে লুকিয়ে আবার দেখাশোনা করতে শুরু করে এবং এভাবেই ভালোবাসা চালিয়ে যেতে থাকে। তারা দুজনের সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে। নিকি তখন বলে তার একটা কাজ আছে, কাজটা শেষ করার পরে তারা পালিয়ে যাবে। এরপর নিকি একটি ডিভাইস বানিয়ে মেককে দেয় যেটা মেকের খুব পছন্দ হয়। তার গাড়ির পারফরমেন্স অনেকখানি বাড়িয়ে দেয়। এতে মেক খুশি হয়ে তাকে $3 মিলিয়ন দিয়ে দেয়। সেটা প্রতিটি খেলোয়াড়ের কাছে $3 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেয়। মোট সে $27 মিলিয়ন ইনকাম করেছে। এরপর সে জেসকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদেরকে গরিবা ধরে ফেলে। নিকি যেই ডিভাইসটা সবার কাছে বিক্রি করে দিয়েছিল আসলে সেটা গরিবার ছিল। নিকি গরিবার কম্পিউটার হ্যাক করে ডিভাইসের প্রোগ্রাম ফাইলটি নিয়ে নিয়েছে এবং সেটাই সবার কাছে বিক্রি করে দিয়েছে। গরিবা তাকে জিজ্ঞেস করে সে কিভাবে কম্পিউটার হ্যাক করলো। তার কম্পিউটার প্রতি 5 মিনিট পর পর অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন হয়। তার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। নিকি তখন বলে হ্যাঁ, তোমার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। আর সে জেসকে যে উপহার দিয়েছিল সেটার ভেতরে একটি চিপ বসিয়ে দিয়েছিল। নিকি এটা করেছিল এই জন্য যাতে ওই হারটা জেস তার রুমে নিয়ে যায়। ঠিক সেটাই হয়, জেস এই হারটা তার রুমে নিয়ে রেখে দেয়, কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানে না। সেই হারের চিপের জন্য নিকি সব তথ্য পেয়ে যেত। সে কি টাইপ করে, কি পাসওয়ার্ড, এমনকি কম্পিউটারের ভাইব্রেশন শুনেও সে সব ডেটা চুরি করে নিয়েছিল। তখন এটা শোনার পর সেই বয়স্ক লোকটা তাকে গুলি করে দেয়। এটা দেখে গরিবা ভয় পেয়ে যায়। সে বলে তুমি এটা করেছো, তুমি সামলাও। এরপর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটা হলো নিকির বাবা। সে তাকে বাঁচানোর জন্য তাকে গুলি করেছিল। আসলে সে তাকে মারেনি। গরিবা হলো একজন রেস চ্যাম্পিয়ন। তার কাছে অনেক টাকা আছে। নিকি যে কাজটা করেছে তার জন্য তাকে আজীবনের জন্য জেলে ঢুকতে হতে পারে, আর না হলে তার পেছনে লোক লাগিয়ে মেরে ফেলতে পারে।
তাই সে নিজে ছেলেকে গুলি করে এবং নিজেই ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলে। আর এইখানেই কাহিনীর সমাপ্তি হয়। এই ছিল সিনেমার সম্পূর্ণ গল্প। যদি তোমার ভালো লেগে থাকে লাইক দাও, কমেন্ট করো পরে সিনেমার নাম আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।